আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গতকালকে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নামে একজন তরুণ অফিসারকে হারিয়েছি। 82 লঙ্কোর্সের সাথে যিনি কমিশন লাভ করেছিলেন এবং 39 এসটি ব্যাটালিয়নে 10 ইনফ্যান্ট্রি ডিভিশন, যেটা রামুতে অবস্থিত, সেখানে কর্মরত ছিলেন। আমরা অলরেডি ঘটনাটা জানি, বাট ঘটনা সংশ্লিষ্ট আমার বেশ কিছু প্রশ্ন আসলে গতকাল থেকে আমার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি এটা কোথাও কোনো উপকারে আসে। আমি জানি ইতিমধ্যে সেনাবাহিনীও তার নিজস্ব একটা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করবেন, বোর্ড গঠন করবেন এবং সেই অনুযায়ী ওনারা কার্যকরী ব্যবস্থা নেবেন। তা আমার যে প্রশ্নগুলো আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, যে এই অপারেশনটার জন্য ইনফরমেশনের ভিত্তিতে যে একটা ডাকাতি হচ্ছে কিংবা একটা মিসক্রিয়েন্টস গ্রুপ আছে যারা উইথ আর্মস রিকভারি হবে, এই ধরনের একটা অপারেশনে যাওয়ার সময় হোয়াট ওয়াজ দ্য প্ল্যানটা কী ছিল? আমরা নর্মালি এই ধরনের অপারেশনগুলোতে যাওয়ার সময় প্ল্যান করি, জনবলটা সেট করি, জনবলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করি, সাব গ্রুপে ভাগ করি এবং সেগুলোর এক একটা টিম লিডার থাকে। আর্মস অ্যামুনিশনগুলোকেও সেভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয় যাতে সবাই পর্যাপ্ত পরিমাণ সাপোর্টেড থাকে। সো এটা কি অপারেশন এভাবে বিভিন্ন গ্রুপগুলোকে করা হয়েছিল? গ্রুপগুলোকে কি সেভাবে কি দায়িত্ব বা তাদের রেসপন্সিবিলিটিকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল? যদি হয়ে থাকে, তাহলে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার কি করে আইসোলেটেড হয়ে গেল? তাকে কি করে দুষ্কৃতিকারীরা নির্দ্বিধায় এভাবে প্রাথমিকভাবে আহত করতে পারলো এবং পরবর্তীতে তিনি নিহত হলেন? লিডার কারা ছিল? আমরা যতটুকু জানি যে পেট্রোল কমান্ডার ছিলেন মেজর মোয়াজ্জেম। সো হোয়াট ওয়াজ মেজর মোয়াজ্জেম? এই কোশ্চেনগুলো আমাকে একটু আমার ভাবাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, পুরো পেট্রোলের দায়িত্ব যদি মেজর মোয়াজ্জেম থাকে, তাহলে মিসক্রিয়েন্টদের সাথে নেগোসিয়েশন করার জন্য why Lieutenant Tanjim Sarwar? That has to be Major Muazzam. Major Muazzamের নেগোসিয়েশনে যাওয়ার কথা। লেফটেন্যান্ট তানজিম সরওয়ার কেন নেগোসিয়েশনে গেল? অর্থাৎ কমান্ডারকে রেখে অন্য একজন নেগোসিয়েশনে যাওয়াটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। লেফটেন্যান্ট তানজিম সরওয়ার যখন নেগোসিয়েশনের জন্য গেল, তখন তার টিমের অন্য সদস্যরা কিংবা তার যে অপারেশনের প্ল্যান অনুযায়ী তার যে ব্যাকআপ থাকার কথা ছিল, সে ব্যাকআপ প্ল্যানটা কী ছিল? তার সাথে তার রানার, অপারেটর কিংবা তার আদার যে মেম্বাররা ছিল, সে মেম্বারদের অবস্থান কোথায় ছিল? তারা কেন তার সাথে অ্যাকম্পানি করেনি? এবং তারা যদি অ্যাকম্পানি করতো, তাহলে তাদের অ্যাকশন কী ছিল? এটা আমার তৃতীয় সন্দেহটা বা আমার কোশ্চেন। আমরা যতটুকু জেনেছি, অপারেশনে লাইভ অ্যামুনিশন ক্যারি করেছিল শুধুমাত্র পেট্রোল কমান্ডার, অপারেশন কমান্ডার অর্থাৎ মেজর মোয়াজ্জেম। তার কাছে 30 রাউন্ড তার সাবমেশিন গান এসএমজিতে নর্মালি যেটা আমরা অফিসাররা ক্যারি করতাম অপারেশনের সময়, সেখানে এক ম্যাগাজিনে 30 রাউন্ড ছিল বা যা ছিল, সের সংখ্যাটা হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে। আমরা তথ্য মোতাবেক যতটুকু জেনেছি, যাই থাকুক, সবার কাছে লাইভ অ্যামুনিশন ছিল না। ব্ল্যাঙ্ক অ্যামুনিশন নিয়ে তারা অপারেশনে গিয়েছিল। আমরা নর্মালি ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ইউজ করে থাকি আমাদের প্রশিক্ষণের সময়, প্রশিক্ষণ পারপাসে, যাতে যখন আমরা ফুললি ট্রেন্ড না, তখন লাইভ অ্যামুনিশন নিয়ে যাতে ট্রেন করতে গিয়ে যাতে কোনো ধরনের ক্যাজুয়ালিটি না হয়, এই জন্য আমরা ব্ল্যাঙ্ক অ্যামুনিশনটা ইউজ করতাম। বাট এটা কোনো প্রশিক্ষণ কার্যক্রম ছিল না। এটা একটা অপারেশন, লাইভ অপারেশন। এখানে জীবন মৃত্যুর সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য তারা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করতে গিয়েছেন। এটা ছেলে খেলা না। এখানে লাইভ অ্যামুনিশন দেওয়া হয় নাই কেন? কি ধরনের প্রিকশন, কি ধরনের অপারেশন প্ল্যান ছিল এটা? কোন লেভেল থেকে এই আদেশটা এসছে? কারা এটা জানতো? কে এই সিদ্ধান্তটা নিয়েছে? যদি এই ইনফরমেশনটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে এটা ভাবার বিষয় এবং অত্যন্ত জরুরি। এই সিদ্ধান্তটা যেই পর্যায় থেকে এসেছে, সেই পর্যায় থেকে সবাইকেই এই কোশ্চেনের আওতায় আনাটা খুবই জরুরি।
এবং আমার পরবর্তী যে জিজ্ঞাসা সেটা হচ্ছে, যখন লেফটেন্যান্ট তানজিম দুষ্কৃতিকারীদের কর্তৃক আক্রান্ত হলেন, তাকে ঘাড়ে, চোখে, হাতে ছুরি মারছিল, নিশ্চয়ই এটা একটা স্টেপ তো করেনি, অনেকগুলো করেছে। একটা মানুষ মৃত্যু পর্যন্ত পৌঁছানোর জন্য যতটুকু করা দরকার ততটুকু করা হয়েছিল। ওই সময়কালে তার পেট্রোলের অন্যান্য সদস্যদের তাদের কি অ্যাকশন ছিল? তারা কি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লেফটেন্যান্ট তানজিম তাদের কমান্ডারকে মারছে, আহত করছে, রক্তাক্ত করছে? তারা কি দর্শকের ভূমিকা পালন করছিল? তাদেরকে দায়িত্ব ছিল না ওই সময়ে কাউন্টার অ্যাকশনে যাওয়া? কিংবা তাদের যখন সে নেগোসিয়েশনে গিয়েছিল, প্রথমত তার নেগোসিয়েশনে যাওয়ার কথা না, তারপর আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে লেফটেন্যান্ট তানজিম নেগোসিয়েশনের জন্য গিয়েছিলেন, তখনও তো তার যে টিম মেম্বার এবং অন্যান্য যে সাপোর্টিং এবং যে কাভারিং যে ফোর্স তার থাকার কথা, তারা তাকে এমনভাবে সারাউন্ডেড করে রাখা উচিত ছিল, এই পজিশনটা এমন হওয়া উচিত ছিল যে দুষ্কৃতিকারীরা কোনোভাবেই যাতে এটা ভাবতেও না পারে যে আমরা এখন কমান্ডারকে ছুরি মেরে বা গুলি করে বা পিটিয়ে তাকে আমরা চলে যাব। দ্যাট হ্যাজ টু বি উইদিন দ্য প্ল্যান। এটা আমি জানি না এটা কি ছিল। দেয়ার শুড বি সাম কাভারিং ফোর্স ডিপ্লয়েড, লাইক আমরা যখন কোনো একটা অপারেশন করি, যে এক্সিট রুটগুলো থাকে, যে সমস্ত রুটগুলো দিয়ে শত্রু পালিয়ে যেতে পারে, সে সমস্ত রুটগুলোতে আমরা কাভারিং ফোর্স ডিপ্লয় করি। সেটা হচ্ছে দুইটা পারপাসে। একটা হচ্ছে আমরা যখন চলে যাব, প্রয়োজনে আমাদেরকে যাতে শত্রু যদি পার্সু করে, তাহলে ওই ফোর্সটা আমাদেরকে কাভার ফায়ার দিয়ে আমাদের এক্সিটটাকে সেভ করবে। অথবা কেউ যদি এখান থেকে ভেগে যেতে চায় ওই রুটগুলো দিয়ে, তখন তারা আমাদের ওই ফোর্সের আন্ডার ফায়ারে পড়বে। এ ধরনের কি কোনো কাভারিং ফায়ার ছিল? কি করে তারা নির্লিপ্তভাবে লেফটেন্যান্ট তানজিমকে আহত করে প্রাথমিকভাবে তারা পালাতে পারল? এই প্রশ্নের উত্তরগুলো আসলে আমার জানা নেই। আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে এই প্রশ্নের উত্তরগুলো আমি গতকাল থেকে খুঁজছি। প্ল্যানটা কি ছিল? কেন লেফটেন্যান্ট তানজিম একা নেগোসিয়েশনে গেল? কি করে সে টিম থেকে আইসোলেটেড হয়ে গেল? কেন ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ছিল? কেন সবার কাছে লাইভ অ্যামুনেশন ছিল না? তাকে যখন আহত করছে, অন্য সদস্যদের ভূমিকা কি ছিল? তারা কেন নিষ্ক্রিয় হয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিল? একটা অফিসারকে, অফিসার হোক, আমার একজন সৈনিক, যেই হোক, সেনাবাহিনীর আমার টিমের একজনকে আহত বা নিহত করে মেরে চলে যাবে, আমি নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকবো? এটা দেখতে হবে হয়তো কোনোদিন ভাবি নেই। আজকে আমি হয়তো সেনাবাহিনীর সাথে নেই, কিন্তু তারপরেও আমার রক্তক্ষরণ হচ্ছে, আমাকে ভাবাচ্ছে যে কেন। আমি আশা করব সেনাবাহিনী নিজস্বই তার নিজস্ব কর্মপন্থার মাধ্যমে, তদন্ত আদালতের মাধ্যমে এ ধরনের প্রশ্নগুলোর উত্তর তারা বের করবেন, এবং এটার পেছনে কোনো অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও বের করার চেষ্টা করতে হবে। শুধু ভাবলেই হবে না যেখানে শুধু আমাদের ব্যর্থতা ছিল, এটা কোনো একটা চক্রান্তের অংশ কিনা সেটাও কিন্তু আমাদেরকে কিন্তু ভেবে দেখতে হবে। এই পুরো ব্যাপারটাকে আসলে সত্যিকার অর্থে যদি স্মার্টলি যদি হ্যান্ডেল করা না হয় এবং এটা সঠিক কারণটা যদি বের করে না আনা হয়, তাহলে আমি মনে করব যে এটা আমাদের সামগ্রিকভাবে সেনাবাহিনীর ইয়াং অফিসারদের ভেতরে বা জুনিয়র অফিসারদের ভেতরে একটা রিপারকেশন তৈরি করতে পারে। তারা তাদের সেফটি এবং সিকিউরিটি নিয়ে তারা কিন্তু কনসার্ন হতে পারে, যেটা সার্বিকভাবে তাদের মনস্তাত্ত্বিক জগতে বা তাদের যে কনফিডেন্স লেভেল তাদের কাজ করার জন্য সেটাতে অনেক সমস্যা তৈরি করতে পারে বা ঘাটতি তৈরি করতে পারে। আমি আশা করব আমার সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা থাকবেন সবাইকেই এই পুরো বিষয়টাকে খুব স্ট্রংলি এবং কারেক্টলি হ্যান্ডেল করে এটা সঠিক কারণটা বের করে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ তারা নেবেন, যাতে করে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এবং আরও বোল্ডলি যাতে আমাদের কমান্ড এশেলন যাতে অনগ্রাউন্ডে তাদের পাওয়ার এক্সারসাইজ করতে পারে, সেটার জন্য তারা কার্যকরী ভূমিকা রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।